আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। চট্টগ্রামে হালদার বাঁধ ভেঙে ঢুকছে পানি। এরপর জানিয়ে দেব সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা। আরো জানিয়ে দেব গণশুনানি ছাড়া বিদ্যুৎ জ্বালানির দাম নির্ধারণ করবে না সরকার। এদিকে তাপসের তুগলকি কাণ্ড। সিটি কর্পোরেশনের কয়েক হাজার কোটি টাকা নিজের অ্যাকাউন্টে দুই মামার হাতে ছিল দক্ষিণ সিটির নিয়ন্ত্রণ। সর্বশেষ জানিয়ে দেব যে মৃত্যু কাঁদাচ্ছে সবাইকে। কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত 12 নারী ও শিশুর পরিবারের আর্তনাদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চট্টগ্রামে হালদার বাঁধ ভেঙে ঢুকছে পানি। প্রবল পানির স্রোতে চট্টগ্রামের হালদা নদীর নজিরহাট এলাকার বাঁধ ভেঙে পানি ঢুকছে হাটহাজারী ও ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়নে। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে সীতাকুণ্ড, মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী উপজেলা, উপকূলীয় উপজেলা, বাঁশখালী, কর্ণফুলীর অধিকাংশ এলাকা। এসব ইউনিয়নে প্রায় 2.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে পানির স্রোতে নিখোঁজ রয়েছে 3 জন, 2 জন ফটিকছড়ির ও 1 জন রাঙ্গুনিয়ার। জেলা প্রশাসন জানায় সীতাকুণ্ড, মিরসরাই এবং ফটিকছড়ি উপজেলার 20,175 পরিবার দুর্যোগ কবলিত। এসব পরিবারের প্রায় 95,900 জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে ফটিকছড়ি উপজেলায় সর্বমোট 13টি ইউনিয়ন প্লাবিত হওয়ায় 3,175 পরিবার পানিবন্দী এবং প্রায় 15,900 জন ক্ষতিগ্রস্ত হয়েছে। মিরসরাই উপজেলার 12টি ইউনিয়নে 12,000 পানিবন্দী পরিবারের প্রায় 60,000 মানুষ ক্ষতিগ্রস্ত এবং সীতাকুণ্ড উপজেলায় 6টি উপদ্রুত ইউনিয়নে 5,000 পরিবারের প্রায় 20,000 জন পানিবন্দী আছে। বাঁশখালী উপজেলার 8 ইউনিয়নের অনেক গ্রাম পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় পানিবন্দী আছে 1,750 পরিবারের 8,750 জন মানুষ। হাটহাজারী উপজেলায় বন্যায় প্লাবিত হয়েছে বুড়িচর, শেখারপুর, গড়দুয়ারা, দক্ষিণ মাদ্রাসা, উত্তর মাদ্রাসা, মেঘোল পৌরসভার একাধিক ওয়ার্ড, নাঙ্গলমোড়া, সিপাতলি। হালদা নদীতে পাহাড়ি ঢলপাড়ায় নদীর উপচে পড়ে তীরবর্তী এলাকার বাড়িঘর পানিতে ডুবে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাঁধ ভেঙে যাওয়ায় পানি এসব এলাকায় ভয়াবহ রূপ ধারণ করতে পারে। বিশেষ করে ফরহাদাবাদ ইউনিয়নের 4, 5, 6, 7, 8, 9 নম্বর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে ফটিকছড়ির পূর্ব ভোজপুর 5 নম্বর ওয়ার্ডে কবিরে পাড়ায় বন্যার পানিতে ছেলেকে বাঁচাতে গিয়ে নজির আহমদ নামের একজন এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার ছেলে বৈদ্যুতিক খুঁটিকে জড়িয়ে ধরে প্রাণে বাঁচে। পরে এলাকাবাসীরা তাকে পানি থেকে উদ্ধার করে। সে জানিয়েছে তার বাবা পানিতে আছে। এ খবরে এলাকাবাসীরা নজির আহমদকে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। অপরদিকে দাঁতমারার শান্তিরহাটের স্বাধীনগরে বন্ধুদের সাথে পানিতে খেলতে গিয়ে স্বামী নামের শিশুটি ভেসে যায়। সেই স্থানীয় মোহাম্মদ আব্দুল হামিদের ছেলে। এছাড়াও রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিচা গাবতল এলাকায় বন্ধুদের সাথে বন্যার পানি দেখতে গিয়ে পানিতে তলিয়ে গেছে মোহাম্মদ রনি নামে এক কিশোর। রনি স্থানীয় আবু বক্করের ছেলে এবং পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা। জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পোশাক শ্রমিক রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে বৃহস্পতিবার তার বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় মামলাটি দায়ের করা হয়। সাকিব আল হাসানকে মামলার 28 নম্বর এজাহার নামিয়েও আসামি করা হয়েছে। এছাড়া এই মামলার বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আরো 156 জন। মামলায় অজ্ঞাত আরো 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ডিএমপির আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত 5ই আগস্ট রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্রচারণা, সাহায্য সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় 7 আগস্ট মারা যান। গণশুনানি ছাড়া বিদ্যুৎ জ্বালানির দাম নির্ধারণ করবে না সরকার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অধ্যাদেশ 2024-এর খসড়ার নীতিগত এ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সেই অধ্যাদেশ অনুযায়ী এখন থেকে গণশুনানি ছাড়া সরকার বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ করবে না। গতকাল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিদ্যুৎ উৎপাদন, গ্যাস ও পেট্রোলিয়াম জাত পদার্থের ব্যবস্থাপনা, ট্যারিফ নির্ধারণ, ভোক্তার স্বার্থ সংরক্ষণ ও প্রতিযোগিতামূলক বাজার
সৃষ্টির লক্ষ্যে 2003 সালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন প্রণীত হয়। পরবর্তী সময় 2005 ও 2010, 2020 ও 2023 সালে আইনটি সংশোধন করা হয়। ইতিপূর্বে আইনটি সংশোধন করে এর 34 ধারার সঙ্গে 34 ক ধারা সংযোজন করা হয়। আর সেটি হলো 34 ক ট্যারিফ নির্ধারণ, পুনর্নির্ধারণ বা সমন্বয়ে সরকারের ক্ষমতা। এই আইনের অন্যান্য বিধানে যা কিছুই থাকুক না কেন, বিশেষ ক্ষেত্রে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে জনস্বার্থে কৃষি শিল্প, ব্যবসা বাণিজ্য, গৃহস্থলী কাজের চাহিদা অনুযায়ী এনার্জির নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে উৎপাদন বৃদ্ধি, সঞ্চালন, পরিবহন ও বিপণনের নিমিত্ত দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে বিদ্যুৎ উৎপাদন, এনার্জি সঞ্চালন, মজুতকরণ, বিপণন, সরবরাহ, বিতরণ এবং ভোক্তা পর্যায়ে ট্যারিফ নির্ধারণ ও সমন্বয় করতে পারবে। বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ উৎপাদন এবং গ্যাস সম্পদ ও পেট্রোলিয়াম পদার্থের ট্যারিফ বা মূল্য নির্ধারণে গণশুনানির মাধ্যমে জনগণের অধিক সম্পৃক্ততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন, জনপ্রত্যাশা ও ভোক্তার স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন 2003 এর উপরোক্ত 34 ক ধারা বিলুপ্ত করার লক্ষ্যে অধ্যাদেশ জারির বিষয়ে উপদেষ্টা পরিষদ বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তাপসের তগলখী কাণ্ড। সিটি কর্পোরেশনের কয়েক হাজার কোটি টাকা নিজের অ্যাকাউন্টে দুই মামার হাতে ছিল দক্ষিণ সিটির নিয়ন্ত্রণ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সম্পর্কিত দুই মামা ফারুক ও মাসুদ সেরনিয়াবাদ কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের সবই নিয়ন্ত্রণ করতেন। তাপসের ধানমন্ডির বাসায় বসে ইজারা, টেন্ডার সহ সব কার্যক্রমের ঠিকাদার তারাই নিয়োগ দিতেন। এ কাজের সব তথ্য সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করতেন মেয়রের সহকারী ব্যক্তিগত সচিব নাসিরুল হাসান সজীব। এরাই ঠিকাদার নির্দিষ্ট করতেন। এদের মধ্যে যেসব ঠিকাদার কমিশন বেশি দিতেন তাদের কাজ দেওয়া হতো। এদিকে সিটি কর্পোরেশনের কয়েক হাজার কোটি টাকা মেয়র রেখেছেন নিজের মালিকানাধীন ব্যাংকে। বিদায়ী মেয়র ব্যারিস্টার তাপসের মালিকানাধীন মধুমতি ব্যাংকের তিনি একজন উদ্যোক্তা পরিচালক। তিনি দক্ষিণ সিটির এফডিআর, বিভিন্ন প্রকল্পের অর্থ, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স সহ অন্য ফি মধুমতি ব্যাংকে স্থানান্তর করেন। শুধু এ ব্যাংকেই কর্পোরেশনের স্থায়ী আমানত 500 কোটি টাকার বেশি জমা রয়েছে। এছাড়া চার খাল সংস্কার প্রকল্পের 876 কোটি, শাহবাগ শিশু পার্কের উন্নয়ন কাজের 603 কোটি সহ কয়েকটি প্রকল্পের প্রায় 2000 কোটি টাকা এ ব্যাংকে জমা রয়েছে। সিটি কর্পোরেশন আইন 2009 অনুযায়ী মেয়র লাভজনক কোনো প্রতিষ্ঠানের পদে থাকতে পারবেন না। তিনি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে মধুমতি ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাপস মেয়র নির্বাচিত হওয়ার পর 2020 সালের 12 মে মধুমতি ব্যাংকের সঙ্গে চুক্তি করে টাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এরপর সিটি কর্পোরেশনের আর্থিক ফান্ড, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স সহ সব ধরনের লেনদেন মধুমতি ব্যাংকে স্থানান্তর করে সংস্থাটি। এর মধ্যে ডিএসসিসির অস্থায়ী আমানত 500 কোটি টাকা এফডিআর হিসেবে মধুমতি ব্যাংকে স্থানান্তর করেন। এছাড়া হোল্ডিং ট্যাক্সের টাকাও সংগ্রহ করে ব্যাংকটি নতুন করে চলতি অর্থ বছরের ট্রেড লাইসেন্স ও নবায়ন ফি সংগ্রহের দায়িত্ব পায় ব্যাংকটি। যে মৃত্যু কাঁদাচ্ছে সবাইকে, কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত 12 নারী ও শিশুর পরিবারের আর্তনাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 20 দিনে 12 জন বিভিন্ন বয়সী নারী, কন্যা, শিশু ও কিশোরীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বয়স্ক নারী যেমন আছেন তেমন আছে 6 বছরের ফুটফুটে শিশু। নিহতের মধ্যে আছেন 4 জন শিক্ষার্থী, গৃহবধূ, গৃহকর্মী। এদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন, আর 2 জনের মৃত্যু হয় আগুনে পড়ে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে 19 জুলাই রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী 15 বছরের নাইমা সুলতানা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এদিন বিকালে রাজধানীর উত্তরার বাসার বারান্দায় শুকাতে দেওয়া কাপড় আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় নাইমার। আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আরেকজন নাফিসা হোসেন মারওয়া টঙ্গীর এরশাদনগর বস্তি এলাকার 8 নম্বর ব্লকের বাসিন্দা আবুল হোসেনের বড় মেয়ে এইচএসসি পরীক্ষার্থী নাফিসা গুলিবিদ্ধ হয়ে মারা যান। নাফিসা টঙ্গীর শাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। প্রথমে নাফিসা রাজধানীর উত্তরায় আন্দোলনে যোগ দেন। তার বাবা বিষয়টি জানতে পেরে নাফিসাকে নিষেধ করেন। 1 আগস্ট নাফিসা চলে যান ঢাকার সাভারের বক্তারপুর মামার বাড়ি। সেখান থেকে ফের যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এরপর 5 আগস্ট দুপুর 2টার দিকে গুলিবিদ্ধ হন নাফিসা। অন্য শিক্ষার্থীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে তার বাবা হাসপাতাল থেকে লাশ নিয়ে আসেন টঙ্গীর এরশাদনগরে। ছোট্ট শিশু রিয়াগো 19 জুলাই ছাদে খেলতে গিয়েছিল
রাস্তায় সংঘর্ষ শুরু হলে বাবা দীপক কুমার গোপ মেয়েকে বাসায় আনতে ছাদে যান। রিয়াকে কোলে তুলে নিতেই একটি বুলেট এসে বিদ্ধ হয় তার মাথায়। এরপর 5 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শিশুটির মৃত্যু হয়। রিয়া ছিল বাবা মায়ের একমাত্র সন্তান। শিশুটি এবছর স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিল। এছাড়া 4 আগস্ট শেরপুর কলেজের সামনে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মিম আক্তার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। নাসিমা আক্তার তার 2 ভাতিজাকে নিয়ে 19 জুলাই ছাদে গিয়েছিলেন, সেখানেই গুলিবিদ্ধ হয়ে পরদিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নাসিমার ভাবি রেহানা জানান, গুলি তার ছেলের বুকের এক পাশ দিয়ে ঢুকে বেরিয়ে পেছনে থাকা নাসিমার গালের ভেতর দিয়ে গলার খাদ্যনালীতে ঢুকে যায়। রেহানা তার 3 ছেলে ও ননদকে নিয়ে ধানমন্ডি ও 1 নম্বরে একটি ভবনে ভাড়া থাকতেন। গৃহকর্মী লিজা আক্তার রাজধানীর শান্তিনগরে একটি বাসায় কাজ করতেন। 18 জুলাই দুপুরে বাসাটির বারান্দায় এসে দাঁড়াতেই তার পেটে গুলি লাগে। লিজা যে পরিবারটির সঙ্গে থাকতেন তারা প্রথমে লিজাকে অরোরা স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 22 জুলাই হাসপাতালে লিজা মারা যান। 20 জুলাই সন্ধ্যা 6:45টার দিকে সুমাইয়া আক্তার নামে এক গৃহিণী গুলিবিদ্ধ হয়ে মারা যান। 2.5 মাস বয়সী শিশু সন্তানের মা সুমাইয়া পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পায়নাদিতে বাস করতেন। ঘটনার দিন সুমাইয়া তার মায়ের সঙ্গে বাসভবনের বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।